আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ডাটা অ্যানালাইসিস এবং রিসার্চ মেথোডোলজি এই সিরিজের আলোচনায় আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি বিশেষ করে পাই চার্ট নিয়ে কথা বলবো যে যখন আমরা কোনো ডাটা অ্যানালাইসিস করি এবং রিসার্চ ডাটা প্রেজেন্টেশন করি তখন কোন ধরনের ডাটা আসলে পাই চার্ট দিয়ে এবং প্রেজেন্ট করাটা ওয়াইজ অ্যাজ ওয়েল এস পাই চার্ট আমরা বলতে কি বুঝি এবং পাই চার্ট কিভাবে ক্রিয়েট করা যায়। মূলত এটা খুবই ইজি একটা ডাটা প্রেজেন্টেশন মেথড। তারপরেও চলুন আমরা শুরু করি যে কিভাবে করা যায়। পাই চার্ট অথবা পাই গ্রাফ যদি বলি, এটা আমরা একটা স্লাইস অথবা সেগমেন্ট আকারে রিপ্রেজেন্ট করি। খুব পপুলার এক্সাম্পল যদি আমরা দেই, একটা পিজ্জার কথা ভাবতে পারি। একটা পিজ্জার কথা ভাবতে পারি। খুব পপুলার যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখি তাহলে পিজ্জার কথা ভাবতে পারি। তো পিজ্জাটাকে যদি আমরা 100% ধরি তাহলে সেটার কতটুকু অংশ? পিজ্জার ক্ষেত্রে ৪ ভাগ অথবা ৮ ভাগ, তাহলে এটা সমান স্লাইস। একটা স্লাইস হয়তোবা 25% হতে পারে। আর হচ্ছে ৮ ভাগ হলে ১২.৫ এরকম ভাগ হতে পারে। তো এখানে একটা পাই চার্ট আমি এখানে দিয়েছি আপনাদের জন্য। তো এই পুরা পাই চার্টটাকে যদি আমরা দেখি এখানে, পুরা পাই চার্ট এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে একটা রিসার্চ ডাটা অ্যাক্রস দ্য গ্লোব, যেটা ইউএসএ তে, অস্ট্রেলিয়া, আদার কান্ট্রিজ, কানাডা এবং ইউকে প্রিভেইল করে। এই পাই চার্টটাও এটা একটা রিপ্রেজেন্টেশন দেখতে পারেন যে এটা মূলত হচ্ছে যে স্লাইসটা একটা সেগমেন্ট অথবা ডিফারেন্ট পার্টস প্রেজেন্ট করে, কতটুকু টোটাল অংশের কতটুকু একটা পার্টিকুলার স্লাইস হোল্ড করে। তো এটাই মূলত রিপ্রেজেন্টেশন। এটার সুবিধাটা হচ্ছে যে এই ডাটাটা খুব ইজিতে মানুষ বুঝতে পারে এবং খুব ডাটা নলেজ তার লাগবে না সেটা বুঝার জন্য। অত এক্সপার্টিজের খুব একটা দরকার হবে না। তো আমরা দেখি যদি কুইক এবং ইজি এটা করা, ক্রিয়েট করা, প্লাস হচ্ছে যে এটা কুইক, এটা যদি আমি দেখি কুইক এন্ড ইজি প্রেজেন্টেশন are usually like easy to understand. We already said that easy to understand pie chart. Is it usually easy to understand? It's very easy, and because of the representation. So I'm not spending much time on this. So let's go to the thing how in real case when the pie chart we creating, how it will create. So let's say this is a table of the data where we can see the data that it's a percentage of electricity generated from renewables in New Zealand by energy source 2010 data. Doesn't matter that how old data is. We just want to see how data. So renewable energy bolte the hydro electricity থেকে অথবা hydro means water থেকে যে the data percentage পাই সেটা হচ্ছে যে আমরা যদি এখানে দেখি যে 28% ডাটা পাই। তারপরে যদি বায়োফুয়েল দেখি, বায়োফুয়েল এবং সোলার, এটা হচ্ছে আরেকটা ফিল্ড, আরেকটা অংশ। তো সেটার আমরা যে দেখি এখানে 20%। তারপরে যদি আমরা দেখি উইন্ড, এবং আমরা দেখতে পাচ্ছি এটা এখানে 2%। তারপরে জিওথার্মাল, সেম ওয়ে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি 50%। এক্সাক্টলি। তো যাই হোক, তো এখন একটু ট্রিকি বিষয়টা, খুবই দেখতে খুব সহজ, কিন্তু একটা মেথড যদি আমরা ফলো করি যেটা নরমালি ফলো করা উচিত, সেটা হচ্ছে যে আমরা এই পুরা টেবিলটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, হাইয়েস্ট থেকে লোয়েস্ট হিসেবে আমরা সেটাকে রিঅ্যারেঞ্জ করব। এটা হচ্ছে প্রথম কাজ, হাইয়েস্ট থেকে লোয়েস্ট পর্যন্ত রিঅ্যারেঞ্জ করব। তো আমরা যদি দেখি যে জিওথার্মাল আবার এটা সামনে চলে আসলো, যে আমরা যদি এখানে দেখি যে জিওথার্মাল ছিল এটা, তারপর হচ্ছে 28%, আমরা যদি দেখি 20%, তারপর হচ্ছে 20%, এবং সবশেষে হচ্ছে উইন্ড হচ্ছে 2%। এরপরে আদার্স থাকতে পারে। তো আমরা হাইয়েস্ট থেকে লোয়েস্ট শুরু করলাম। তো আমরা যে হাইয়েস্ট ডাটাটা পেলাম, এই ডাটাটা হচ্ছে মূলত আমরা যদি একটা ক্লক হিসেবে চিন্তা করি, রাউন্ড ক্লক, তাহলে রাউন্ড ক্লকের 12 এর যে কাঁটাটা আছে সেখান থেকে আমরা এটা শুরু করব। রাউন্ড ক্লকের 12 এর জায়গা থেকে আমরা শুরু করব। যে পাই চার্টটা 12 থেকে আমরা যখন যাব তাহলে ক্লকওয়াইজ যাব 50%। তো ক্লকওয়াইজ যদি আমরা যাই 50%, তাহলে আমি কি করব? আমার এখানে যেমন আমি যদি একটু ড্র করি, তাহলে তো এটা যদি আমি পুরো স্লাইসটাকে ধরি, তাহলে ঘড়ি যদি ধরি এটা 12 এর কাঁটায় 12 যদি এটা হয়, তাহলে এখান থেকে আমি এই পর্যন্ত এটা ধরবো জিওথার্মাল, প্রথম থেকে এখান থেকে আমি এইভাবে আসবো 50%। তার মানে এটা 6 এর কাছাকাছি আসবে এই পর্যন্ত। তো এটা হচ্ছে 12 এর কাঁটা, ক্লকওয়াইজ, এবং এখানে ফ্রিকোয়েন্সি। তো এই পুরা জায়গাটাকে, তার মানে আমি পুরা এটাকে আমি একটা শেড দিলাম, একটা কালার দিলাম। ওকে। তারপরে হচ্ছে আমি বাকিটা আছে হচ্ছে 28%, 2% এবং 20%। তো এইটা হাইড্রোর জন্য আমি আরেকটা
28% যদি 25% আমরা যদি এখানে ধরি হাফ ওয়ে থ্রু, তাহলে 28% হয়তো আরেকটু বেশি হবে এখানে। তাহলে 25 ইয়েস। আর যদি এখান থেকে আবার ঘড়ি কাঁটার দিকে 25% যদি ধরো এখানে, আরো 5 যদি এখানে আসবে, 5 এর চেয়ে একটু কম, 30 এর চেয়ে একটু কম, তাহলে আমরা এতটুকু ধরি। তো এইটা হলো সেন্টার, সরি এই সেন্টার। তো এটা আমরা আরেকটা কালার দিতে পারি কিনা দেখি। প্লেন কালার, এটা আমরা হয়তো গ্রিন দিলাম। তো এইটা আমি গ্রিন দিয়ে দিলাম, আরেকটা কালার গ্রিন। এখন আমার বাকি আছে আরো 20%। তো এটা 20%, 2% আমার থাকবে। রিমেম্বার, আমি যদি 2% আমি যদি এখানে ধরি 2% একটু এখান থেকে, সরি এতটুকু 2% আমরা ধরতে পারি। তাহলে ঘড়ি কাঁটার দিকে 20% আমরা আবার আরেকটা কালার থেকে বলতে পারি কিনা দেখি। আচ্ছা, ইয়েলো কালারটা খুব একটা ভালো পছন্দ হয়নি, যাই হোক এটা হচ্ছে ইয়েলো কালার। ঠিক আছে? তাহলে এই হলো যে আমাদের যে মূলত হচ্ছে পাই চার্ট আমরা। বাকি হচ্ছে আপনি যদি এক্সেলে আপনি ডাটাটা পোর্ট করেন, এটা খুব ইজিলি করা যাবে। কিন্তু ওয়াইজ হচ্ছে যে যদি আমি নিয়ম অনুযায়ী বলি, তাহলে আমাকে ডাটাটা প্রেজেন্ট করতে হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা 12 থেকে হচ্ছে শুরু করবে, 0 কাউন্ট করা শুরু করব। তারপরে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবো এবং পর্যায়ক্রমে আমি সেটাকে নিচে নিয়ে আসবো। কালারটাকে আমি আবার চেঞ্জ করে নিলাম। ওকে। তারপরে আমি আরেকটু বলি যে আবার এইখানে যেটা আমরা করব, যে আবার যদি সামারাইজ করি, যে আমরা যদি এরকম একটা পাই চার্ট দেখি, একটা পিজা স্লাইস, তো ঘড়ির কাঁটা 12 এখান থেকে শুরু। তো সেখান থেকে আমি হাইস্টটা শুরু করব। এই তো এই পর্যন্ত এইভাবে ডাটাটাকে প্রেজেন্ট করব। সো মূলত যেটা বলার দরকার ছিল যে আমি এক্সেলে দেই, তাহলে ডাটাটা আমাদের কিভাবে করতে হবে, রিঅ্যারেঞ্জ করে নিতে হবে হাইস্ট টু লোয়েস্ট, এভাবে আমাদের প্রেজেন্ট করতে হবে ডাটা। তারপরে হচ্ছে যে একটা গুড পাই চার্টের কি কম্পোনেন্ট রাদার দেন থাকা দরকার। গুড পাই চার্টের একটা কম্পোনেন্ট হচ্ছে যে ক্লিয়ার এবং অ্যাকুরেট টাইটেল থাকা দরকার, যেটা যেকোনো ডাটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রেই প্রযোজ্য। ইজ লাইকওয়াইজ ক্লিয়ার এবং এটা পারপাসটা কি, এই টাইটেলটা খুব জরুরি। টাইটেলটা দিতে হবে। দেন হ্যাজ সেগমেন্ট ইদার লেবেলড ডাইরেক্টলি। আমি এটা লেবেল করতে বলি, ডাইরেক্টলি লেবেল করতে পারি, যে এখানে আমি এটার ভিতরে লিখে দিলাম যে পার্সেন্টেজটা, অথবা আমি এই কালার এখানে লেজেন্ড দিলাম, এইখানে লেজেন্ডের আগে আমি কালারটা লিখে দিলাম পার্সেন্টেজ অর র ফিগার্স। এবং এখানে যে ডাটাটা হয়তো পার্সেন্টেজ আকারেও আমি দিতে পারি, পার্সেন্টেজ আকারেও আমি এই ডাটাটা দিতে পারি, অথবা আমি এটা র ফিগার হিসেবে আমি এই ডাটাটা প্রেজেন্ট করতে পারি। তো এই হলো ২ টা কম্পোনেন্ট। আর যেটা অলরেডি আমি বলেছি যে 12 ক্লক থেকে শুরু করতে হবে with the largest numbers and finishing at 12 o'clock again. So এখানে এটা হচ্ছে একটা smallest, which is always last. Then include the source of data, another important thing. তো আমি আবার যদি এটাকে সামারাইজ করি, যে এটা খুব সিম্পল একটা রিপ্রেজেন্টেশন এই অর্থে যে এইটা যে কেউ বুঝতে পারে। তো ডাটা নলেজ অথবা রিসার্চ, ডাটা অ্যানালিটিক্যাল এবিলিটি নলেজ দরকার নাই পাই চার্টের জন্য। অ্যাজ ওয়েল এজ পাই চার্টটা যদি আমরা শুরু করি, যখনই আমরা কোনো টেবল ডাটা পাবো, সেই ডাটাটাকে আমরা কি করব, যে ভাগ করে নিব এবং হাইয়েস্ট টু লোয়েস্ট আমরা রিঅ্যারেঞ্জ করে নিব। রিঅ্যারেঞ্জ করে যদি আমি সেটা এক্সেল শিটে ডাটাটা রাখি, তাহলে এক্সেল থেকে আমরা সেটা পাই চার্ট ক্রিয়েট করতে, এছাড়া আরো পপুলার বিভিন্ন ধরনের ছোটখাটো প্রোগ্রাম অনলাইনে আছে, সেগুলো দিয়ে আমরা করতে পারি। যদিও আমরা স্টুডেন্টদেরকে বলি, অথবা যারা লোয়ার ক্লাসে আছে তারা শেখার জন্য প্রট্রাক্ট দিয়ে মূলত করা হয়, সেটা আমরা ইউজ করি না এখন আর। তো কম্পিউটার প্রোগ্রাম আপনাকে একটা ভালো পাই চার্ট জেনারেট করে দিয়ে। তো এই হলো যে পাই চার্টটা হচ্ছে মূলত টোটাল ডাটা কত পার্ট অথবা কত পার্সেন্ট একটা পার্টিকুলার ডাটা রিপ্রেজেন্ট করে অল টুগেদার। যদি আমি বলি যে বাগানে কতগুলো ফুল আছে, তো সেই ফুলগুলোর মধ্যে হয়তো বা গোলাপ ফুল থাকতে পারে 100টা, তারপরে হচ্ছে রজনীগন্ধা থাকতে পারে হয়তো বা 50টা, তারপর আরো ফুল থাকতে পারবে। তো এই পুরা ফুল টোটালটা যখন আমি যোগ করব, তো সেই হান্ড্রেড টোটালটা হচ্ছে 100%, এবং সেটার পার্সেন্টেজ অনুযায়ী আমরা এটাকে ক্যালকুলেট করবো এবং স্লাইস করে দিই। এই ছিল মূলত পাই চার্টের ডিটেলস। আমরা আরো আলোচনা নিয়ে সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।